আন্তর্জাতিক সম্পর্কে শিক্ষার্থীদের জন্য তৈরি আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা ২০২৬ সালের সেই ভয়াবহ যুক্তরাষ্ট্র ইরান ভূ রাজনৈতিক সংকটের একেবারে গভীরে যাব। একটা সংঘাত কিভাবে শুরু হয়ে চোখের পলকে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে, আজ আমরা তার আদ্যোপান্ত একটা সিস্টেমিক অ্যানালিসিস করব। তো চলুন শুরু করা যাক। এই কেস স্টাডিতে আমরা মূলত ৫টি ধাপে এগোব। ১. ২০২৬ সালের সেই ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি। ২. হরমুজ প্রণালীর চরম সংকট। ৩. এর ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক ধাক্কা। ৪. আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিক্রিয়াগুলো কিভাবে বদলে গেল তার ম্যাপিং। এবং সবশেষে ৫. ইরানের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ডায়নামিক্স বা গতিশীলতা। সেকশন ১. ২০২৬ ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং এর সূচনাবিন্দু। আচ্ছা, চলুন তাহলে মূল আলোচনায় ঢোকা যাক। জেসিপিওএ বা ইরান পরমাণু চুক্তির অবসানের পর কিভাবে ডিটারেন্স বা নিবৃত্তিকরণ চরমভাবে ব্যর্থ হল, মূলত সেটাই ছিল এই সংকটের একদম প্রথম ধাপ। এই স্লাইডের টাইমলাইনটা একটু খেয়াল করুন। ঘটনাক্রম কিন্তু খুব দ্রুত এগিয়েছিল। ১৭ই ফেব্রুয়ারি জেনেভায় যখন আলোচনা চলছে, ইরান তখন সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এর পরপরই ২৬শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বিশাল সামরিক সমাবেশ ঘটায়। আর ২৮শে ফেব্রুয়ারি ঘটে সেই চরম পরিণতি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সরাসরি আঘাত হানে, নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এর রেশ কাটতে না কাটতেই মার্চ মাস জুড়ে ইরান পুরো মধ্যপ্রাচ্যব্যাপী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে দেয়। এবার সেকশন ২, হরমুজ প্রণালী সংকট এবং চোখ পয়েন্ট। আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিতদের কাছে এই অংশটা সম্ভবত সবচেয়ে আকর্ষণীয়, কারণ সংঘাতের মূল রণক্ষেত্রটা শুধু আকাশপথেই সীমাবদ্ধ ছিল না, বরং হরমুজ প্রণালী হয়ে উঠেছিল অর্থনৈতিক রাষ্ট্রকৌশল বা ইকোনমিক স্টেটক্রাফটের একদম কেন্দ্রবিন্দু। একাডেমিক টার্মে আমরা একে বলি হরাইজেন্টাল এসক্যালেশন বা অনুভূমিক সম্প্রসারণ। সহজ কথায়, একটা সংঘাতকে নতুন ভৌগোলিক এলাকায় বা ডোমেইনে ছড়িয়ে দেওয়া। যেমন ধরুন, বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথগুলো বন্ধ করে দেওয়া। প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে একটা অসম বা অ্যাসিমেট্রিক চাপ তৈরি করতে ইরান ঠিক এই কৌশলটাই নিয়েছিল। এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই কৌশলগুলোর টাইমিং। খেয়াল করে দেখুন, সামরিক হামলা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই কিন্তু ইরান তাদের অর্থনৈতিক চালগুলো দিতে শুরু করে। তারা তাদের তেল রপ্তানির স্বাভাবিকের চেয়ে ৩ গুণ বাড়িয়ে দেয় এবং দেশের ভেতরের মজুদ কমিয়ে ফেলে। উদ্দেশ্য পরিষ্কার, মার্কিন হামলায় যেন তাদের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর ক্ষতি কম হয়। একই সাথে বিশ্ববাজারকে ম্যানিপুলেট করার জন্য প্রণালীটি সুপরিকল্পিতভাবে অবরুদ্ধ করার ছক কষে তারা। আর এই স্লাইডের সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল এই সংখ্যাটা ৮০ লক্ষ। হ্যাঁ, এই অবরোধের কারণে প্রতিদিন বিশ্ববাজার থেকে প্রায় ৮০ লক্ষ ব্যারেল তেল হাওয়া হয়ে গিয়েছিল। একবার চিন্তা করে দেখুন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে এটা কতটা ভয়ঙ্কর একটা শূন্যতা তৈরি করেছিল। আমরা চলে এসেছি সেকশন ৩-এ, বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক ধাক্কা এবং তার পরিণতি। লোকাল একটা সামরিক সংঘাত কিভাবে মুহূর্তের মধ্যে সারা বিশ্বজুড়ে এক বিশাল এবং ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে, আমরা এখন সেটাই দেখব। দামটা দেখুন, $১২৬। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১২৬ গিয়ে ঠেকে। কোভিড-১৯ মহামারীর পর বিশ্ববাজার তেলের এত চড়া দাম কিন্তু আর কখনো দেখেনি। রীতিমতো একটা গ্লোবাল শকের মতো অবস্থা। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান ফাতিহ বিরল ঠিক এই কথাটাই বলেছিলেন, ইতিহাসের সবচেয়ে বড় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জ। কথাটা কিন্তু মোটেও বাড়িয়ে বলা নয়। বিশ্ব বাণিজ্য সংস্থাও তখন সতর্ক করে দিয়ে বলেছিল যে এই সংকটের কারণে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি 0.3% পর্যন্ত কমে যেতে পারে। আর এই অর্থনৈতিক ধাক্কা যে শুধু তেলের বাজারে আটকে ছিল তা কিন্তু নয়। এভিয়েশন বা বিমান চলাচল শিল্পে চরম ধস নামে, যার কারণে অনেক কোম্পানি দেউলিয়া হয়ে পড়ে। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ হিলিয়াম গ্যাস সরবরাহ কমে যায়, বাহরেইনে অ্যালুমিনিয়াম উৎপাদন ব্যাহত হয়। এদিকে কৃষিকাজে ব্যবহৃত সারের দাম হু হু করে বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার চরম ঝুঁকি তৈরি হয়। পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল যে খোদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও খুচরা জ্বালানির দাম গ্যালন প্রতি প্রায় $9 কাছাকাছি পৌঁছে যায়। জাস্ট অবিশ্বাস্য। সেকশন ৪, আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিক্রিয়ার মানচিত্রণ বা সেই জটিল কূটনীতিক জাল। এবার আমরা এই পুরো ঘটনার জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক দিকটা দেখব। অ্যালায়েন্স থিওরি বা জোট তত্ত্বের লেন্স দিয়ে আমরা এখন বিশ্লেষণ করব কিভাবে বিশ্বটা গভীরভাবে বিভক্ত হয়ে পড়েছিল।
অ্যালায়েন্স থিওরি বা জোট তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের এই থিওরিটা মূলত বিশ্লেষণ করে যে কিভাবে রাষ্ট্রগুলো ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে, বাইরের হুমকি মোকাবেলা করতে বা সংঘাতের সময় নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষায় জোটবদ্ধ হয়। এই সামরিক হামলার পর ভিন্ন ভিন্ন রাষ্ট্র কেন এবং কিভাবে তাদের নিজস্ব অবস্থান নির্ধারণ করেছিল সেটা বুঝতে এই থিওরিটা আমাদের দারুণভাবে সাহায্য করবে। আর এই স্লাইডটি চমৎকারভাবে তুলে ধরছে বিভিন্ন রাষ্ট্রের সেই ভিন্ন ভিন্ন কৌশলগত অবস্থান। দেখুন, একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো দেশ নিয়ে গড়া পশ্চিমা জোট সরাসরি সামরিক এবং লজিস্টিক সমর্থন দিচ্ছে। অন্যদিকে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো একটা কাউন্টার ব্যালেন্সিং বা পাল্টা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। আর এই দুই পরাশক্তির মাঝে পড়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছিল আঞ্চলিক রাষ্ট্রগুলো। এই উপসাগরীয় দেশগুলোর অবস্থা সত্যিই খুব করুণ ছিল। একদিকে তারা মার্কিন বাহিনীর মিত্র হওয়ায় তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহৃত হচ্ছিল, আবার অন্যদিকে ইরানের সেই অনুভূমিক সম্প্রসারণ নীতির কারণে তাদের নিজস্ব জ্বালানি অবকাঠামো ধ্বংস হচ্ছিল। এরকম একটা অসম্ভব পরিস্থিতি থেকে বাঁচতে তারা বাধ্য হয়েই জাতিসংঘ মানবাধিকার কমিশনে জরুরি ভিত্তিতে কূটনৈতিক সমাধানের জন্য দৌড়ঝাঁপ শুরু করে। শেষ ধাপে চলে এসছি আমরা, সেকশন 5, ইরানের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার গতিশীলতা এবং রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা। এই পর্যায়ে আমরা ইরানের অভ্যন্তরীণ রাজনীতির হিসাব নিকাশের ভেতরে একটু উকি দেব। একটা রাষ্ট্রের টিকে থাকার প্রশ্ন কিভাবে তার কূটনীতিকে ডিকটেট করে, সেটাই এখন আমরা বিশ্লেষণ করব। খেয়াল করুন, সে সময় ইরানের ভেতরে সুস্পষ্ট দুটি বিভাজন তৈরি হয়েছিল। একদিকে প্রাগম্যাটিক হার্ডলাইনার বা বাস্তববাদী কট্টরপন্থীরা, যেমন কালিবফ। এরা কিন্তু শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে প্রয়োজনে আলোচনা করতেও আগ্রহী। অন্যদিকে আছে আল্ট্রা হার্ডলাইনার বা চরম কট্টরপন্থীরা, যেমন জলিলি এবং পায়দারি ফ্রন্ট। এরা আবার যে কোনো ধরনের কূটনীতিকেই আদর্শিক বিশ্বাসঘাতকতা মনে করে আর আপোষ আটকাতে রীতিমতো একটা ছায়া সরকার হিসেবে কাজ করে। তবে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের মানে কিন্তু এই নয় যে তাদের মূল লক্ষ্য আলাদা। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে অ্যালেক্স ভাতানকার এই উক্তিটির মতো। তাদের মধ্যে তীব্র বিতর্ক ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল কেবলই আপোষের মূল্য, আর সেটা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে। যে কোনো মূল্যে বর্তমান শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখাটাই ছিল সব পক্ষের আসল এবং একমাত্র লক্ষ্য। তবে হ্যাঁ, সেই সময় অভ্যন্তরীণ পরিস্থিতিটা ছিল আক্ষরিক অর্থেই একটা চরম প্রেসার কুকারের মতো। চিন্তা করে দেখুন, প্রায় ৩২ লাখ মানুষের বাস্তুচ্যুতি এবং চারিদিকে চরম অর্থনৈতিক কষ্ট আর কর্মহীনতা। এমন ভয়াবহ বাহ্যিক আর অভ্যন্তরীণ চাপের মুখেই ক্ষমতা সুসংহত করার জন্য মোজতবা খামেনির খুব দ্রুত উত্তরণ ঘটে। রাষ্ট্রটি যে টিকে থাকার জন্য কতটা মরিয়া ছিল, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তো আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী হিসেবে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রেখে আর শেষ করব। ২০২৬ সালের এই যুদ্ধ কি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে স্থায়ীভাবে পরিবর্তন করে দিয়েছে, নাকি এর অন্তর্নিহিত চরম ভঙ্গুরতাটাকেই কেবল সবার সামনে উন্মোচিত করেছে? এই কেস স্টাডিটি আমাদের বাধ্য করে ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি এটি আপনাদের নতুন দৃষ্টিভঙ্গিতে চিন্তা করতে সাহায্য করবে।